22 জনকে সাসপেন্ড করলো বিজেপি। যেমন কথা তেমন কাজ, নিঃশব্দে কুইক অ্যাকশন। তোলাবাজি, দুর্নীতি, দখল, তৃণমূলের সঙ্গে যোগাযোগ, এই সব অভিযোগে 22 জনকে সাসপেন্ড করলো বিজেপি। এবং এর আগেও বারবার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল বিজেপির কর্মীদের কাছে, নেতাদের কাছে। 15 দিনের ডেডলাইন বেঁধে দিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি। সরাসরি চলে যাব প্রতিনিধি প্রীতিশের কাছে। প্রীতিশ, সেই ডেডলাইনের মধ্যেই কি এই পদক্ষেপ, এবং এই পদক্ষেপ কি আরো চলবে? দেখো, ডেডলাইন যেটা রাজ্য সভাপতির তরফ থেকে দেওয়া হয়েছিল তার মাত্র 2 দিন কেটেছে, তার মধ্যেই কিন্তু অ্যাকশন শুরু। তার কারণ বলছি, গত 2-3 মাস ধরে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বারংবার বার্তা দিচ্ছিলেন, তিনি বারংবার হুঁশিয়ারি দিচ্ছিলেন, যারা বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা যারা রয়েছেন, যারা তৃণমূল কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিজেপির নিচুতলার কর্মীরা বা নেতারা, তাদেরকে সরাসরি তিনি শ্রমিক ভট্টাচার্যের তরফ থেকে বার্তা দেওয়া চলছিল যে এরকম ধরনের কোনো রকম যোগাযোগ রাখবেন না। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে তিনি আরও জানিয়েছিলেন যারা বিজেপির নাম করে তোলাবাজি করছেন তারা এই ধরনের কাজ থেকে বিরত থাকুন। কিন্তু কোনো রকমভাবে এই রাজ্য সভাপতির কথাতে কোনো রকম কোনো গুরুত্ব না দিয়ে নিচুতলার যারা কর্মীরা ছিলেন, যারা মণ্ডল স্তরের কর্মীরা ছিলেন বা মণ্ডল স্তরের যারা নেতারা রয়েছেন, তারা কিন্তু সমানে এই যোগাযোগ করছিলেন। এবং কার্যত তিতিবিরক্ত হয়ে শ্রমিক ভট্টাচার্যকে অবশেষে গত পরশু দিন বলতে হয় যে 15 দিনের সময়সীমা দিয়ে দিচ্ছি, এবং এই সময়সীমার মধ্যে যদি নিজেকে শুধরে নেন তাহলে ভালো, না হলে কিন্তু দল চরম ব্যবস্থা নেবে। এবং শুধু দল নয়, পুলিশ প্রশাসনের তরফ থেকে যাবতীয় যা কাজকর্ম সেটা কিন্তু হবে। ইতিমধ্যেই জামুরিয়ায় এক বিজেপি নেতাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, সেটাও কিন্তু আমাদের জানা। তো সার্বিকভাবে বিজেপি কোনো রকমভাবে রাজ্যের যারা দলকেন্দ্রিক যারা যে সমস্ত দুর্নীতি যারা করছেন তাদেরকে কোনো রকমভাবে রেয়াত করবেন না, এমনটা কিন্তু বার্তা শ্রমিক ভট্টাচার্য যেমন দিয়েছিলেন, তার তরফ থেকে কিন্তু পরিষ্কার আরও একবার শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে সেই সিদ্ধান্ততে আরেকবার পরিষ্কার হয়ে গেল। কি করা হলো? 22 জনকে সাসপেন্ড করা হয়েছে, এবং এই যে 22 জনকে সাসপেন্ড করা হয়েছে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। কি অভিযোগ? তাদের মধ্যে অভিযোগ রয়েছে যে তারা জোর করে পার্টি অফিস দখল করছেন, তোলাবাজি করছেন, এই সমস্ত অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে রয়েছে। এছাড়াও 250 জনকে শোকজ কিন্তু ইতিমধ্যেই করা হয়েছে। অয়ন, বেশ, আর কোথায় কোথায় অ্যাকশন? দেখুন, উত্তর 24 পরগনা, কোথায় কোথায় অ্যাকশন? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, কলকাতা। বারবার হুঁশিয়ারি দিয়েছেন, প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি। সাবধান করে দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকদের, বিজেপি নেতাদের বিশেষ করে। এবং তারা এই যে পালাবদলের সুযোগ, সেই পালাবদলের সুযোগে তৃণমূলের সঙ্গে যোগাযোগ, তৃণমূলের কর্মীদের সঙ্গে যোগাযোগ, বিজেপি নেতা কর্মীদের একাংশের বিরুদ্ধে অভিযোগ কি যে তারা স্থানীয় স্তরে বিভিন্নভাবে তোলাবাজি করার চেষ্টা করছিলেন। নিঃশব্দে অ্যাকশন নিলেন শ্রমিক ভট্টাচার্য। কি তার কি হুঁশিয়ারি ছিল দেখুন। শৃঙ্খলাপরায়ণ রাজনৈতিক দলে শৃঙ্খলা রক্ষা করবার জন্য কিছু সময় কঠোর পদক্ষেপ নিতে হয়। কিছু জায়গায় আমরা শোকজ করেছি, সামান্য কয়েকজনকে সাসপেন্ডও করা হয়। তাদের সম্পর্কে কিছু বিচ্যুতির অভিযোগ ছিল, সেটা তাদের থেকে জানতে চাওয়া হয়েছে। যারা 4 ঘন্টার তৃণমূল হয়ে থেকে বিজেপি হয়েছে তাদের আমাদের নিচুতলার কয়েকজন সঙ্গে নিয়ে ঘুরেছিলেন, তাদের শোকজ করা হয়েছে, তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। আমরা মনে করি পার্টি উইথ ডিফারেন্স হতে পারে বিচ্যুতির কিছু বহমানতায় আপনারা একই রকম ভাবে প্রবণতার সঙ্গে সামিল হয়েছেন। এখনো সময় আছে, সামলে নিন। মানুষের চিন্তা যে আবেগ, তাকে মর্যাদা দিন। তা না হলে কোন রকম পলিটিক্যাল ইমিউনিটি কেউ কিন্তু পাবেন না। যারা মনে করছেন যে বিজেপির জার্সি পরে যা ইচ্ছে তাই করা যেতে পারে বা কোনো লেভারেজ পাওয়া যেতে পারে, তারা কিন্তু সেটা পাবেন না। তার কারণ আইনের পথে চলবে। পালাবদলের পর এও এক পালাবদল, এও এক পরিবর্তন। কারণ মুখ্যমন্ত্রী সরাসরি চলে যাচ্ছেন সারপ্রাইজ ভিজিটে। কোথায়? থানায়। আজকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশ মন্ত্রী হিসেবে তিনি চলে গেলেন ওয়াটগঞ্জ এবং একবালপুর থানায়। একবালপুর, ওয়াটগঞ্জ থানায় বিভিন্ন নারী নির্যাতন নিয়ে যে 0 টলারেন্সের ঘোষণা করেছিলেন, নারী নিরাপত্তা নিয়ে খতিয়ে দেখলেন কি অভিযোগ জমা পড়েছে সেখানে। কারণ মহিলাদের জন্য হেল্প ডেস্ক চালু হয়েছে বিভিন্ন থানায়, সেখানকার বিভিন্ন ফাইলপত্র ঘেঁটে দেখলেন, লকআপও দেখলেন। এরপরে চলে গেলেন একবালপুর থানায়। সারপ্রাইজ ভিজিট, ওয়াটগঞ্জ একবালপুর থানায় পুলিশ মন্ত্রী
নারী নিরাপত্তায় জিরো টলারেন্স, মহিলাদের অভিযোগে কি পদক্ষেপ, মহিলা হেল্প ডেস্কে খোঁজ খবর মুখ্যমন্ত্রীর। একদিকে মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট ওয়াটগঞ্জ থানায়, তারপরেই চলে গেলেন ইকবালপুর থানায়। অর্থাৎ তার বার্তা যে পুলিশের আত্মবিশ্বাস ফেরানো, এবং কারণ পালাবদলের আগে এক শ্রেণীর পুলিশ অফিসারদের বিরুদ্ধে ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল এবং নিচুতলার পুলিশ কর্মীরা যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন। সেই নিচুতলার পুলিশ কর্মীদের কাছেই পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষ এই নিয়ে কি বললেন দেখুন। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী হসপিটাল যাচ্ছেন, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী বটে, তিনি সব জায়গায় যাচ্ছেন। সেজন্য গিমিক নয়, আমরা চাই গোড়ার থেকে সমস্যার সমাধান হোক। মুখ্যমন্ত্রীর থানা পরিদর্শন, আর তারপরেই দমকল, কারণ বিপর্যয় মোকাবিলা দফতরটা তাঁরই হাতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে। তিনি চলে গেলেন দমকলের হেডকোয়ার্টারে, এবং সেই হেডকোয়ার্টারে গিয়ে বিভিন্ন যে পুরনো কলকাতার বাড়ি, যে হেডকোয়ার্টারে গিয়ে বিভিন্ন ফাইলপত্র দেখলেন। বড় বড় যে পুরনো বাড়ি, সেই পুরনো বাড়িতে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রচুর অভিযোগ ওঠে। সেই বাড়িগুলো লাইসেন্স ঠিকঠাক আছে কিনা, ফাইল ঠিকঠাক আছে কিনা, সেই সমস্ত কিছু খতিয়ে দেখলেন দমকল মন্ত্রী। টাটা এখানে আসবেই, এরকমই ঘোষণা করে দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আজকে মুম্বাইয়ে টাটা এবং রাজ্যের বৈঠক হলো। সেই বৈঠক থেকে আরও আশাবাদী রাজ্য সরকার, কারণ আজকে যে বৈঠকটা হয়েছে সেই বৈঠক থেকে ঘোষণা করা হয়েছে যে আসলে যে টাটাকে যে নির্দেশ দেওয়া হয়েছিল, অর্থাৎ ক্ষতিপূরণ 765 কোটির ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছিল, কারণ সিঙ্গুর ছাড়তে বাধ্য হয়েছিল টাটারা। 765 কোটির ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। ক্ষতিপূরণ নিয়ে আলোচনায় মুম্বাইয়ে বৈঠক, টাটার সঙ্গে বৈঠকে শিল্প দফতরের প্রতিনিধি। আর এই সমস্ত বিষয় জটিলতা কাটিয়ে টাটাকে আগ্রহী আনতে এখানে শিল্পে। আর এই নিয়ে শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে কথা বলেছিলেন আমাদের কমলিকা সেনগুপ্ত। তাপসদা, সরকারের প্রতিনিধি গেছিল মুম্বাইয়ে টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠক করতে, যদি আমাদের একটু জানান। বিষয়টা হলো সব দিক থেকে তো পশ্চিম বাংলার মানুষকে, পশ্চিমবঙ্গকে এবং পশ্চিম বাংলার নবপ্রজন্মকে সারে সর্বনাশ করে দিয়ে গেছে মমতা ব্যানার্জি বা তার সরকার। 15 বছরে সিঙ্গুরে না কৃষি হলো না শিল্প হলো। এবার যে 900 কত কোটি টাকা, সেটা তো কোর্টের নির্দেশে 680 কোটি বা এরকম কিছু দিতে হবে। এই সমস্ত বিষয় বা টাটাকে আমরা ফেরাতেও চাই, আনতেও চাই। টাটা কেন, টাটা সহ যারাই অপমানিত হয়েছে, এখান থেকে চলে গেছে, তাদের সকলকেই আমরা আবার পশ্চিমবাংলায় ফিরিয়ে আনতে চাইছি। কিন্তু টাটার সঙ্গে কথা বলতে আমাদের আধিকারিক গেছিলেন, যে কেস চলছে, যে টাকা আমাদের শুধু তো দেনায় আমরা ডুবে রয়েছি সব দিক থেকে। ওদিকে 8 লক্ষ কোটি, এদিকে টাটাটাকে দিতে হবে টাকা, আরো অনেককে টাকা দিতে হবে। হ্যাঁ, সেই তো ওদিকে হলদিয়া পেট্রোকেম, সেগুলো জানেন আপনারা। তো সেই সমস্ত জিনিসগুলোকে তো আমাদের ঠিকঠাক করতে হবে। এই একটা বিষয়। আরেকটা বিষয়, টাটাকে ফেরাতে হবে। শিল্পর ক্ষেত্রে রতন টাটা ছিলেন একটা ফাদার ফিগার। যদি উনি বেঁচে থাকতেন তাহলে আমি তার কাছে গিয়ে তাকে প্রণাম করে পায়ে ধরে তাকে পশ্চিমবাংলার শিল্পের উন্নতির জন্য বা সব পশ্চিমবাংলার নবপ্রজন্মের জন্য তাকে ফিরিয়ে আনতাম। তার মানে এই যে একদিক থেকে যে সমস্যা রয়েছে সরকারের দিক থেকে, সেই সমস্যার সমাধানের জন্য যাওয়া, আর অন্যদিকে টাটাকে ফেরত আনার জন্য প্রথম পদক্ষেপ, তা বলা যেতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে আপনি আশা করছেন যে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে? হ্যাঁ হ্যাঁ, we are on it, we are working on it, we are on it. টাটা গোষ্ঠীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্য। বাংলায় সরকার পালাবদলের পর এই প্রথম টাটা গোষ্ঠীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসল রাজ্যের শিল্প ও উন্নয়ন দপ্তর। মূলত আলোচনা হয়েছে সিঙ্গুরে কারখানা না করার জন্য
ট্রাইব্যুনালের তরফে যে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছিল সেই ক্ষতিপূরণের টাকা নিয়েই আলোচনা করতে মঙ্গলবার এই বৈঠক হয় মুম্বাইতে টাটা গোষ্ঠীর অফিসে বলেই নবান্ন সূত্রে খবর। সেই বৈঠকেও রাজ্যের তরফে টাটাকে আহ্বান জানানো হয় এ রাজ্যে বিনিয়োগের জন্য। মূলত ক্ষতিপূরণের টাকা দেওয়ার বদলে টাটাকে যদি এ রাজ্যেই অন্যত্র জমি দেওয়া যায় যেখানে টাটা বিনিয়োগ করতে আগ্রহী, সেই প্রস্তাব নিয়েও মুম্বাইয়ের এই বৈঠকে আলোচনা হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। সব ঠিক থাকলে রাজ্যে খুব শীঘ্রই টাটা গোষ্ঠী আসতে চলেছে, অন্তত এই সম্ভাবনাই তৈরি হয়েছে। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। দেশের চিকিৎসা ব্যবস্থা বা রাজ্যের চিকিৎসা ব্যবস্থায় কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা হবে না, করা যাবে না? এই প্রশ্ন তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রায় অনুমতি দিল না হাইকোর্ট। কি হলো দেখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রায় না অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের প্রস্তাব সত্ত্বেও এসএসকেএমে গেলেন না অভিষেক। ইডি আর সিবিআই এর বেষ্টনী থেকে বেরিয়ে পালানোর যে প্রচেষ্টা ছিল সেটা বিচারপতি শেষ করে দিয়েছেন। চোখ দেখাতে আমেরিকায় যেতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুমতি চাইতে সুপ্রিম কোর্টেও গিয়েছিলেন, কিন্তু সর্বোচ্চ আদালত মামলা ফেরত পাঠায় কলকাতা হাইকোর্টে। সেখান থেকেও অনুমতি পেলেন না ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। এই মামলায় বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর প্রাথমিক পর্যবেক্ষণে বলেন, আদালত চিকিৎসা বিশেষজ্ঞ নয়, এসএসকেএমকে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেব। বৃহস্পতিবার দুপুর 2টোয় এসএসকেএমে গিয়ে চিকিৎসার নথি দেখান। শুক্রবার আদালতে রিপোর্ট দেবে এসএসকেএম। পরামর্শ মেনে পরবর্তী পদক্ষেপ করা হবে। এসএসকেএম যদি দেশের অন্য কোনো হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়, আপনি সেখানেও যেতে পারেন। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত মানের। সুপ্রিম কোর্টের বিচারপতিরাও এখানে চিকিৎসা করান। বিচারপতি যখন নির্দেশনামা লিখছেন তখন অভিষেকের আইনজীবী বলেন, আমার মক্কেল আগে যেখানে চিকিৎসা করিয়েছেন সেখানেই যেতে চান, এসএসকেএম হাসপাতালে যাবেন না। দেশের ডাক্তার, দেশের হসপিটাল সিস্টেম, চিকিৎসা ব্যবস্থার উপরে কোনো বিশ্বাস নেই। আপনি সেবাশ্রয় করছেন, আপনি স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলছেন, আপনি এত মেডিকেল কলেজ তৈরি করেছে আপনার সরকার বলে জ্ঞান দিয়েছিলেন, তাহলে কি পরিষেবা ছিল যে আপনার চোখের চিকিৎসা করার জন্য আমেরিকায় যেতে হচ্ছে? এদিন আদালতে অভিষেকের চিকিৎসা সংক্রান্ত নথি নিয়েও প্রশ্ন ওঠে। প্রেসক্রিপশন দেখে বিচারপতি জানতে চান, যে চিকিৎসকের প্রেসক্রিপশন দেখানো হচ্ছে তার রেজিস্ট্রেশন নম্বর নেই কেন? আদালতের প্রশ্নের মুখে অভিষেকের আইনজীবী বলেন, সমস্ত তথ্য তাঁরা দিয়ে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বার নেই। এই রেজিস্ট্রেশন নাম্বারটা যে কোনো ডাক্তারবাবুদের প্রেসক্রিপশনে যদি পেশেন্টকে ট্রিটমেন্ট করতে হয় এটা ম্যান্ডেটারি। এখন সেটা নেই, এটা কোর্টের কাছে পয়েন্ট আউট হয়েছে। গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী কিন্তু প্রত্যেকটা প্রেসক্রিপশনে ডাক্তারের নাম এবং তার রেজিস্ট্রেশন নাম্বার দুটোই থাকা একদম অত্যাবশ্যক। সেটা ছাড়া কিন্তু ভ্যালিড প্রেসক্রিপশন হয় না, লিখতেই হবে। বুধবারের সওয়াল জবাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির তদন্তের প্রসঙ্গ ওঠে। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় 16টি মামলা আছে। কালকে যদি নোটিশ পাঠিয়ে হাজিরা দিতে বলে তখন কি করবেন? অভিষেকের আইনজীবী যুক্তি দেন, সেই জন্যই সীমিত সময় 3-4 সপ্তাহের জন্য অনুমতি চাওয়া হচ্ছে। আদালতের সমস্ত নির্দেশও মেনে চলা হচ্ছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন করেন, কণ্ঠস্বরের মামলায় আপনার মক্কেলের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ তুলেছিল রাজ্য। শেষ পর্যন্ত এবারও বিদেশে যাওয়ার অনুমতি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে ডিজে মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসেই বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন তৃণমূল সাংসদ। সেবারও আর্জি খারিজ হয়ে গিয়েছিল। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। বিচারপতি কি বললেন? এসএসকেএমে যেতে, বিশেষজ্ঞ কমিটির পরামর্শ নিতে, পরশুর মধ্যে চোখের রিপোর্ট দিতে। আমরা দেখাবো এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগে কারা কারা রয়েছেন। দেখুন, এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান শুভ্রা নাগ, চিকিৎসক হিসেবে রয়েছেন স্মৃতি রানী শ্রীবাস্তব, জয়া বিশ্বাস, অর্পিতা দে, সায়ন্তন ঘোষ, শাশ্বত ভট্টাচার্য। এই বিভাগে রয়েছেন সিনিয়র রেসিডেন্ট 8 জন, হাউস স্টাফ 4 জন, পিজিটি 8 জন, মেডিকেল টেকনোলজিস্ট 2 জন। পুরো পরিকাঠামো রয়েছে। সুনামখ্যাত সুনামী সব চিকিৎসক রয়েছেন।
তারপরেও কেন যেতে হবে আমেরিকায়? এই প্রশ্নই তোলা হচ্ছে রাজ্যের পক্ষ থেকে। কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম এর বিশেষজ্ঞ কমিটির পরামর্শ নিতে প্রস্তাব দিয়েছিল, তিনি তা মানতে চাননি। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ বলেছিলেন যে না, আমেরিকাতেই যাবেন, তারপরে খারিজ করে দিলেন বিরক্ত হয়ে সৌগত ভট্টাচার্য বিচারপতি। করোনা টেস্টেও নাকি বেনিয়ম, এই অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবং তাতে সাক্ষ্য দিতে রাজ্য মেডিকেল কাউন্সিলে অভিজিৎ দাস। 2022-এ ডায়মন্ড হারবারে ডক্টর অন হুইলস কর্মসূচি হয়েছিল। অভিষেকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হলো। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস। 53,000 কোভিড টেস্ট করানো নিয়ে রিপোর্ট তলব করে ন্যাশনাল মেডিকেল কমিশন। রাজ্য মেডিকেল কাউন্সিলের রিপোর্ট তলব করে কমিশন। রাজ্য মেডিকেল কাউন্সিলে সাক্ষ্য অভিযোগকারীর। ওনারা আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেন, সেগুলো নোট করেন, আমি কিছু ডকুমেন্টস দিই এবং কোন ডাক্তার ইনভলভমেন্ট ছিলেন। ডাক্তারদের মধ্যে 2 ধরনের ডাক্তাররা ছিলেন যারা উইলফুললি এতে ইনভলভ হয়েছিলেন, তাদেরকে বেশি জোর দেওয়া হয়েছে যে তাদেরকে কোয়ারিজ করার জন্য। পিসি অ্যান্ড পিএনডিটি অ্যাক্টকে ভায়োলেট করে ওখানটা পোর্টেবল ইউএসডি মেশিন ইউজ করা হয়েছে। তাদের সব নাম এবং তথ্য ছবি সমেত আমি সমস্ত ডকুমেন্টস জমা দিয়ে গেছি। এবারে ইনভেস্টিগেশন করবেন। একই সঙ্গে আমি যে 70 দিন ধরে চলা একটা ইলিগাল ক্যাম্প, যেটা প্রশাসনের নাকের ডগায় চলছিল, তাহলে সেখানে স্বাস্থ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং প্রিন্সিপাল সেক্রেটারি স্বাস্থ্য বিভাগের নারায়ণ স্বরূপ নিগম দুজনের এই ঘটনার সঙ্গে কতটা সম্পর্কিত, এনারা কেন স্টেপ নেননি, তার জন্য তদন্তের আওতায় ওনাদের দুজনকেও যেন আনা হয়, এটাই আমি মেডিকেল কাউন্সিলকে অনুরোধ করেছি। উনি কিছু ডাক্তারদের নাম দিলেন, আমাদের কিছু ভিডিও ক্লিপিংস ও ফটোগ্রাফ দিলেন, যেগুলোর ভিত্তিতে আমরা ডেকে পাঠাবো। আমরা খুব শক্তভাবে আইনি প্রক্রিয়া চালু করছি এবং সেবাশ্রয়টা সম্পূর্ণ একটা বেআইনি ভাবে কাজ করেছে। এটা এই যে ইউএসডি মেশিন চালু করেছিল এরা, আলাদা পারমিশন লাগে, লাইসেন্স লাগে, এবং প্রত্যেক জায়গায় বোর্ডে লিখতে হয় এখানে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় না। প্রায় 9,500 ইউএসডি করা হয়েছে, তারা অন্যায়ভাবে করেছেন এবং দ্যাট ইজ দ্য পানিশেবল অফেন্স। তাদের রেজিস্ট্রেশন ক্যান্সেলেশন শুধু নয়, বিচারগত প্রক্রিয়াতে অ্যারেস্ট করা হতে পারে এবং জেলও হতে পারে। এমন যে সিএমএ দুজন ছিলেন তাদেরকে আমরা ডেকে পাঠাবো। তারা ওখান থেকে কি করে পারমিশন দিলেন, ওইখানে যে মেডিকেল কলেজ রয়েছে ওখানে, সেই মেডিকেল কলেজের অনেক ডাক্তার ওখানে কাজ করেছিলেন এবং অনেক যন্ত্রপাতি ওখানে আনা হয়েছিল। কার পারমিশনে এগুলো আনা হয়েছিল? এগুলো সম্পূর্ণ বেআইনি, পুরো জিনিসটা বেআইনি। অবৈধ কাস্ট সার্টিফিকেটের বাতিলের প্রক্রিয়া শুরু করলো রাজ্য সরকার। অবৈধ কাস্ট সার্টিফিকেট প্রায় 45,000-এর ওপরে কাস্ট সার্টিফিকেট বিভিন্ন জেলায় অবৈধ কাস্ট সার্টিফিকেট তৃণমূলের আমলে। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে, আরো নির্দিষ্টভাবে চাইব সোমরাজ জানতে কত হাজার কাস্ট সার্টিফিকেট বাতিলের প্রক্রিয়া, কোন কোন জেলায় বেশি পরিমাণে এই অবৈধ কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছিল পালা বদলের আগে। দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছিলেন যে যেভাবে কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে এবং সেখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছিলেন অনগ্রসর শ্রেণী কল্যাণ সম্প্রদায় দপ্তরকে যে এই কাস্ট সার্টিফিকেট ইস্যু করতে, যাচাই করতে, এবং সেই যাচাই প্রক্রিয়া শুরু করা হয়। যাচাই করার প্রক্রিয়াতে এখনো পর্যন্ত যা পরিসংখ্যান উঠে আসছে, সূত্র মারফত জানা যাচ্ছে মোট 1,22,117টি কাস্ট সার্টিফিকেট এখনো পর্যন্ত যাচাই হয়েছে, যেখানে বৈধ কাস্ট সার্টিফিকেট দেখা গেছে এখনো পর্যন্ত 62.8%, অর্থাৎ 76,750টি। কিন্তু এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে, সূত্র মারফত জানা যাচ্ছে 45,000-এর বেশি কাস্ট সার্টিফিকেট সন্দেহের তালিকায় এসেছে। এই যে সন্দেহের তালিকায় 45,000-এরও বেশি কাস্ট সার্টিফিকেট এসছে, এই কাস্ট সার্টিফিকেটগুলি যাদের নামে ইস্যু করা হয়েছিল তাদের এবার ডাকা হবে। মূলত শুনানি পর্ব হয়। যদি কোনো কাস্ট সার্টিফিকেট বাতিল করতে হয় তাহলে সংশ্লিষ্ট মহকুমার এসডিওরা তাদেরকে ডাকেন
এবং ডেকে শুনানি হয়। শুনানিতে যদি নির্দিষ্ট নথি তারা জমা না দিতে পারে তাহলে সেই কাস্ট সার্টিফিকেটগুলি বাতিল করে দেওয়া হবে। এবং এই তালিকায় রয়েছে প্রায় 45,000 কাস্ট সার্টিফিকেট, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে সব থেকে বেশি রয়েছে উত্তর দিনাজপুর জেলা, মুর্শিদাবাদ জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা সহ কয়েকটি জেলা যেখানে কাস্ট সার্টিফিকেটের সন্দেহের তালিকায় সব থেকে বেশি রয়েছে। ধন্যবাদ সোমরাজ। কথা রাখলো রাজ্য সরকার। শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের স্কুল মিত্র ইনস্টিটিউশন, সেটার সংস্কার শুরু হলো। ইতিমধ্যেই মিত্র ইনস্টিটিউশনকে আরো ভালো করে তুলে ধরার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আমি কথা দিয়ে যাচ্ছি, এই বিদ্যালয় বা বিদ্যা মন্দিরকে আমরা এই 125 বর্ষে এমন ভাবে তাকে সাজাবো, পুনর্গঠন করব, তার রিনোভেশন করব। বিদ্যালয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছি PM শ্রীতে যাতে এটি অন্তর্ভুক্ত হয়। 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তীতে মুখ্যমন্ত্রীর ঘোষণা। সেই মতো ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনকে ঢেলে সাজানোর কাজ শুরু, চলছে সংস্কার। বাইরের দেয়ালটা মুখ্যমন্ত্রী আসবেন বলে তৎকালীন খুব যুদ্ধকালীন ভিত্তিতে 1 কোট হয়েছিল আউটসাইড, একটা দিক। তো সেই যেগুলো প্যাচ ওয়ার্ক আছে সেগুলো হয়ে আরও 1 কোট রং হওয়ার কথা, ওয়েদার কোট। এবং আমাদের হরিশ পার্কের দিকে দেয়ালটা রং হয়নি, ওখানেও কিছু রিপেয়ারিংয়ের ব্যাপার আছে। এবং ভেতরের যে বাউন্ডারি ওয়াল, ওটার অবস্থাও খারাপ। এগুলো পুরসভা থেকে কাজ হচ্ছে অলরেডি, একদম পূর্ণাঙ্গ গতিতে কাজ চলছে। 16A বলরাম বোস ঘাট রোড, কেয়ার অফ ভবানীপুর। এখানেই মিত্র ইনস্টিটিউশন, 100 বর্ষেরও বেশি প্রাচীন। অনেকে বলেন আজকের এই পশ্চিমবঙ্গের জন্মই হতো না যদি না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লড়াই করতেন। লড়াকু সেই বাঙালির ভবিষ্যতের হাতেখড়ি যে স্কুল থেকে, সেটাই এই মিত্র ইনস্টিটিউশন। প্রধান শিক্ষকের ঘরে জল করছে বাবা ছেলের ছবি। বাবা আশুতোষ মুখোপাধ্যায়, বাংলার বাঘ, ছেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস জুড়ে শ্যামাপ্রসাদের স্মৃতি। 1905 সালে স্কুলটি তৈরি হয়। 1917 সালে এখান থেকে ম্যাট্রিক পাশ করেন শ্যামাপ্রসাদ। মেধাবী শ্যামাপ্রসাদ ম্যাট্রিকের দুর্দান্ত ফল করায় 10 টাকা স্কলারশিপও পান। স্কুল কর্তৃপক্ষ দাবি করে আগের সরকারের আমলে সেভাবে সহযোগিতা মেলেনি। বদলের বাংলায় তারা আবেদন জানান কেন্দ্রীয় সরকারের PM শ্রী তকমার জন্য। সেই আবেদনে সাড়া দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেই কাজ শুরু। নতুন মুখ্যমন্ত্রীর কাছে আমরা আপ্লুত। টোটাল যদি ইনফ্রাস্ট্রাকচারের একটা উন্নতি সাধন হয়, ইনক্লুডিং টয়লেট ব্লক, আমরা আশা করছি আগামী দিনে আমাদের যে এককালের মিত্র যে গৌরব, এখনো নামি স্কুল, 1000-এর উপর ছাত্র নিয়ে আমরা গর্বিত মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর, কিন্তু প্রথম সারির স্কুল যে রেজাল্টের ক্ষেত্রে, সেইটা আশা করছি আমরা খুব শীঘ্রই ফিরে পেতে পারবো আর কি, আশা করছি। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন যা প্রতিষ্ঠিত হয়েছিল 1905 সালে। 1917 সালে এই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং এই স্কুলের দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ হচ্ছিল না এমনটাই অভিযোগ। তারপরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই স্কুলের দায়িত্ব নেন। তিনি বলেন রাজ্য সরকার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে। এরপর কাজ শুরু হয় কলকাতা পুরসভার তরফে। স্কুলের কর্তৃপক্ষের তরফে জানানো হচ্ছে যে গৌরব এর আগে ছিল মিত্র ইনস্টিটিউশনের, সেই গৌরব তারা ফিরে পাবেন। ক্যামেরায় কুণালের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা। এবার মেসি হবে পরীক্ষার ময়দানে। রায়ো মার্টিন সঙ্গী হোক চাকরির সন্ধানে। রায়ো মার্টিন পঞ্চায়েত ক্র্যাকার, হাতের মুঠোয় সাফল্য এবার। সাথে ফ্রি ক্র্যাকার দি এক্সাম অ্যাপ। কলেজ লাইফ শেষ, শুরু হোক জীবনের মিশন। রায়ো মার্টিনের বই থেকে নাও চাকরির প্রিপারেশন। জিকে, জিআই, ম্যাথস ও ইংলিশ ক্র্যাকার। রায়ো মার্টিন, দ্য আল্টিমেট ক্যারিয়ার মেকার। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন TMT লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল।
মসজিদে মাইক খোলা নিয়ে হাইকোর্টে নওশাদ ডিজিকেও চিঠি। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ডিজিকে চিঠি দিয়েছেন, নির্দেশনামার কপি দাবি ভাঙড়ের বিধায়কের। ভবিষ্যতের এই ধরনের পদক্ষেপে এসওপির দাবি নওশাদের। মসজিদে মাইক খোলা নিয়ে হাইকোর্টে নওশাদ ডিজির কাছেও নওশাদ চিঠি লিখেছে। মসজিদে মাইক খোলা নিয়ে হাইকোর্টে নওশাদ সিদ্দিকী। মসজিদে মাইক খোলা নিয়ে হাইকোর্টে নওশাদ ডিজিকেও চিঠি। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভবিষ্যতে এই ধরনের পদক্ষেপে এসওপি দাবি নওশাদের। নির্দেশনামার কপি ইতিমধ্যে দাবি করেছেন ভাঙড়ের বিধায়ক। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যে নির্দেশ, যে পুরনো নিয়ম, সেই নির্দেশের কপিও দাবি করেছেন নওশাদ। তার পাশাপাশি তিনি বলছেন ভবিষ্যতে এই ধরনের পদক্ষেপে এসওপি যেন জারি করা হয়। আমার কাছে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার মানুষজন ফোন করে যে তাদেরকে কোনো জায়গায় থানায় ডেকে বা থানার পক্ষ থেকে পুলিশকে পাঠিয়ে এই নিদান দেওয়া হয়েছে যে মাইক খুলে নিতে হবে, কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো রিটেন অর্ডার কপি বা নোটিফিকেশনের কোনো কপি দেয়নি। সাউন্ড পলিউশন হোক আমরা কোনোভাবেই চাই না, কিন্তু এটা একবার না একাধিকবার কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে। স্পষ্টভাবে সেখানে গাইড করে দেওয়া হয়েছে যে কোন জায়গায় কত ডেসিবেল সাউন্ড বাজাতে পারে। তারপরেও প্রশাসনের পক্ষ থেকে একটা অংশ যেভাবে ভয় দেখিয়ে এক প্রকার ধুমকি দিয়ে বন্ধ করানোর চেষ্টা করছে, মাইক খোলার চেষ্টা হচ্ছে ধর্মস্থানগুলো থেকে, এর আমরা পরিপন্থী। আমাদের স্পষ্টভাবে আমরা জানতে চেয়েছি ডিজিপি স্যারের কাছে যে অ্যাকচুয়াল আপনাদের নির্দেশিকা কি আছে। চাপিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে এর বিরুদ্ধে আমি খুবই তাড়াতাড়ি কলকাতা হাইকোর্টে যাচ্ছি। পর্ষদের নির্দেশ সবাইকে মানতে হবে, একতরফা নিয়ম হলে প্রতিবাদ। প্রতিক্রিয়া মুর্শিদাবাদের সাংসদ আবু তাহেরের। যদি কোনো নির্দেশ আসে সবারই জন্যই আসবে। মসজিদের মাইক বাজবে আর একদিকে আর একটা কমিউনিটি 3 দিন 4 দিন ধরে অন্য কমিউনিটির জোরে আওয়াজ হবে, এটা তো হতে পারে না। আমরা এটার বিরোধিতা করছি। মসজিদে সারা জীবন মাইক বেজেছে এবং সেটা দূষণের যে নিয়ম থাকা উচিত সেটা মেনেই হচ্ছে। সুতরাং আমরা মসজিদের মাইক বন্ধ হবে আর অন্য কিছু হবে, এটা হতে পারে না।